Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ ICSE plus 9 and 10 এর ইম্পর্টেন্ট যে শেক্সপিয়ারিয়ান ড্রামা জুলিয়াস সিজার সেটা আমি ডিসকাস করব থ্রু সামারি। ডিটেইলিং এ আমরা যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। genre or genre or style or kind of writing তোমরা লিখবে পলিটিক্যাল ট্র্যাজেডি। পাবলিশড, এটা পাবলিশড হয়েছিল 21 সেপ্টেম্বর 1599। এটা প্রিমিয়ার শো হয়েছিল ফার্স্ট এই তারিখে 21 সেপ্টেম্বর 1599। ফার্স্ট শো হয়েছিল গ্লোব থিয়েটার, লন্ডন, দ্য ইউকে। আর এর যে প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, সেটিং সেটা ছিল রোম 44 বিসির। ক্লিয়ার? এবার আমরা ড্রামাটা শুরু করছি। এখানে প্রত্যেকটা অ্যাক্ট, প্রত্যেকটা সিন একসাথে সামারাইজ করা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আমি প্রথম থেকে পড়ে শোনাচ্ছি তোমাদের, অ্যান এক্সপ্লেনেশন দিচ্ছি। দ্য প্লে ওপেন্স উইথ গেয়াস জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের পুরো নাম হলো গেয়াস জুলিয়াস সিজার। এখানে লেখা রয়েছে 12th জুলাই 100 বিসি থেকে 15th of March 44 বিসি। বুঝতে পারছো যে তার স্প্যান অফ লিভিং, তিনি প্রায় 56 বছর বেঁচে ছিলেন, 56 ইয়ার্স অরিজিনালি। ওকে, 12 জুলাই 100 বিসি টু 15th মার্চ 44 বিসি। 15th of March কে আমরা ইদেস অফ মার্চ বলি অ্যাকর্ডিং টু রোমান ক্যালেন্ডার। তো সেদিনই সিজারের অ্যাসাসিনেশন হয়েছিল ইন দ্য সেনেট হল। ওকে, তো যাই হোক, দ্য প্লে ওপেন্স উইথ গেয়াস জুলিয়াস সিজার্স ট্রাম্পাল এন্ট্রি ইনটু রোম। আমরা প্রথম যে সিনটা, ওপেনিং সিন, যেটা অ্যাক্ট 1 সিন 1 তোমরা বলছো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গেয়াস জুলিয়াস সিজার তিনি বিজয় উৎসবে মত্ত, কারণ তিনি একটা বিরাট বড় ভিক্টরি ইন দ্য ব্যাটল অ্যাচিভ করে দেশে ফিরছেন। ভিক্টরিটা কিরকম ছিল? গ্যালিস সিভিল ওয়ার। ওখানে একটা সিভিল ওয়ার চলছিল, গৃহযুদ্ধ যেটাকে বলে সিভিল ওয়ার। গ্যালিস প্রভিন্সে হচ্ছিল, এই জন্য নাম দেওয়া হয়েছে গ্যালিক সিভিল ওয়ার। সেটা ইনি উইন করে ভিক্টোরিয়াসলি তিনি দেশে ফিরছিলেন। এবং তার আগে তার একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল, ঠিক সিভিল ওয়ারটা সাপ্রেস ও ডিফিট করার ঠিক আগে। সেটা কি ছিল? একটা পলিটিক্যাল রাইভাল ছিল তার, একজন পলিটিক্যাল রাইভাল ছিলেন তার, যিনি ছিলেন এক্স রোমান কিং। তার নাম ছিল নিয়াস পম্পিয়াস ম্যাগনাস, পুরো নাম। ওকে, নিয়াস পম্পিয়াস ম্যাগনাস, যাকে আমরা ইন শর্ট ব্রিটিশ ইংলিশে বলি পম্পি। তিনি তাকে অ্যাসাসিনেট করেছিলেন, তিনি তাকে মার্ডার করেছিলেন। ওকে, তো পরপর এই দুটো যে ভিক্টরি, তাতে তিনি ভীষণই পপুলার হয়ে উঠেছিলেন ইন রোম। ইট ওয়াজ অলসো দ্য ফিস্ট অফ লুপারকাল। আর যেদিন তিনি ট্রাম্পাল প্রসেশন করে রোমে ঢুকছিলেন উইথ হিজ অ্যাসোসিয়েটস অ্যান্ড রোমান সোলজার্স, সেই সময়টাতে একটা হলিডে চলছিল। সে হলিডেকে আমরা বলছি ফিস্ট অফ লুপারকাল। ওটা হচ্ছে একটা অ্যানুয়াল রোমান হলিডে। ওকে, ডিউরিং দ্য ফেস্টিভিটিজ আ সুথসেয়ার ওয়ার্ন সিজার টু বিওয়্যার দ্য ইদেস অফ মার্চ অর আইডেস অফ মার্চ, হোয়াট এভার। তো যখন ফেস্টিভিটি অ্যাট ইটস অ্যাপেক্স, চূড়ান্তভাবে ফেস্টিভিটি চলছে, ট্রাম্পল ভিক্টরির একটা বিরাট বড় সেলিব্রেশন চলছে, প্লাস সেটা একটা ছুটির দিনও ছিল, ছুটির মেজাজও ছিল।
তো সেই সময় একটা সুদসেয়ার সিজারকে ওয়ার্ন করছেন যে ইদেস অফ মার্চ অর্থাৎ 15th of March যে ডেটটা আসছে সেই ডেটটাতে তিনি যাতে একটু বিওয়্যার থাকেন, একটু ভয় পান ডেটটাকে। অ্যাকচুয়ালি এই যে ফিস্ট অফ লুপারকাল এটা ফেব্রুয়ারি মাসের মিড ফেব্রুয়ারির দিকে হয়ে থাকে ইন জেনারেল। তো সেই সময় তার এন্ট্রি হয়েছিল, ফেস্টিভিটিতে তিনি পার্টিসিপেট করেছিলেন, তার লোকজন তো 100% করেছিল, কিন্তু ঠিক তার পরের মাসের যে 15 তারিখটা সেই ব্যাপারে কিন্তু তিনি ওয়ার্নিং পেয়ে গিয়েছিলেন ডিউরিং দ্যাট ফেস্টিভিটি। অ্যান ওমেন সিজার কুইকলি ডিসমিসড। অবশ্যই যে ওয়ার্নিংটা সেটা ছিল একটা ইভিল সাইন অর প্রিসেজ, একটা ইভিল সাইন ফর সিজার, কারণ তার লাইফ রিস্ক ইনভলভ ছিল সেই ইদেস অফ মার্চে। তিনি সেটাকে কুইকলি ডিসমিস করে দেন যে উনি অ্যাকচুয়ালি হি ডিডন্ট বিলিভ ইন লাক, হি হ্যাড নো ফেইথ ইন লাক, whatever he had faith in was bravery and personal achievements. Meanwhile, Cassius tried to instigate Brutus that Caesar was dangerously high ambitious. ইতিমধ্যে কেসিয়াস বলে একজন সেনেটর, সে কেসিয়াস একজন সিনিয়র সেনেটর ছিলেন ব্রুটাস, তাকে ইনস্টিগেট করেছিলেন। ইনস্টিগেট মানে কি? খারাপ কাজে প্ররোচনা দেওয়া বা উস্কানো, তাকে ইনস্টিগেশন বলে। তো ব্রুটাসকে ইনস্টিগেট করলেন কেসিয়াস, কি বললেন? যে সিজার নাকি হাইলি অ্যাম্বিশিয়াস হয়ে উঠছেন, তিনি পম্পিকে ডিফিট অ্যান্ড মার্ডার করেছেন, প্লাস তিনি গ্যালিক সিভিল ওয়ার উইনার। অতএব তার যে ব্রেভারি, তার যে অ্যাচিভমেন্ট সেটা ছিল আকাশ ছোঁয়া, স্কাই টাচিং, যেটাকে আমরা ইন জেনারেল বলি। তার পপুলারিটিও ক্রমশই বাড়ছিল, আপরাইজিং পপুলারিটি। সেই ক্ষেত্রে তার যে অ্যাম্বিশন, পার্সোনাল চয়েসেস, অ্যাম্বিশন সেটাও ছিল ঊর্ধ্বমুখী, আপওয়ার্ড। তো এই ওয়ার্নিংটা ক্যাসিয়াস কিন্তু ব্রুটাসের মাথায় প্রথম ঢুকিয়েছিলেন। Brutus admitted that although he loved Caesar, he did not want Caesar to be the king and he desired the good of Rome above all else. দেখো ঘটনাটা কিন্তু খুব একটা মিথ্যে নয়, মানে ইররিফিউটেবল আইডিওলজি বলতে পারি আমরা ব্রুটাসের ছিল। সেটা কি? যখন কেসিয়াস তাকে এই জিনিসটা রিমাইন্ড করালেন যে সিজারের অ্যাম্বিশন কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তার অটোক্র্যাট হয়ে পড়ার, ডিক্টেটর হয়ে পড়ার মারাত্মক চান্সেস রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্রুটাসের মনে একটা জিনিস স্ট্রাইক করেছিল। তিনি ছিলেন সিনিয়র সেনেটর, সিনিয়র মানেই তোমরা বুঝতে পারছো হি ওয়াজ মোর এক্সপিরিয়েন্সড দ্যান সিজার ইন পলিটিক্স। যাই হোক, তো তখন ব্রুটাসের এই কথাটা মনে হচ্ছিল বারবার যে তার এই যে অ্যাম্বিশন ডেফিনেটলি সেটা ভালো নয়, এবং দ্বিতীয় কথা তিনি সিজারকে ভালোবাসেন পার্সোনালি, যেহেতু তার বেস্ট ফ্রেন্ড বলতে পারো তোমরা, কিন্তু তিনি দেশকে তার থেকে বেশি ভালোবাসেন। এবং পার্সোনালি হয়তো এটা আমাদেরও বিলিফ যে আমাদের যারা ফ্রেন্ডস রয়েছেন তাদেরকে আমরা ডেফিনেটলি ভালোবাসি, তাদের যে কোঅপারেশন সেটাকে আমরা শ্রদ্ধা করি, হ্যাটস অফ টু দেম। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমাদের দেশের ব্যাপারে কোনো ডিসিশন আমাদের নিতে হবে, তখন আমরা পার্সোনাল চয়েসেস রাখতে পারবো না, আমাদের দেশের কথা সকলকে মিলেই ভাবতে হবে, এবং ব্রুটাস সেই কথাটাই ভেবেছিলেন। After the Lupercal race, Casca informs them that Mark Antony offered Caesar a crown 3 times, but he refused it, although he thought that Caesar looked increasingly reluctant to say no with each refusal. অদ্ভুত একটা ইনফরমেশন দেখো, যখন ফিস্ট অফ লুপারকাল পার হয়ে গেল, মানে তোমরা বলতে পারো মিড অফ ফেব,
যখন ক্রস করে গিয়েছে, অনুষ্ঠানটা পার হয়ে গেছে, ফেস্টিভিটি গুলো থেমে গিয়েছে, কাসকা অ্যানাদার প্লটার, অ্যানাদার কনস্পাইরেটর, ওকে, কাসকা তখন আবার ফার্দার ইনস্টিগেট করছে ব্রুটাসকে, কি বলছে যে মার্ক অ্যান্টনি নাকি সিজারকে 3বার ক্রাউন অফার করেছিলেন। ক্রাউন অফারিং মানেটা কি? এটা হচ্ছে একটা অফার আ পারসন টু বি দ্য কিং। তো সেটা 3বার উনি করেছিলেন এবং 3বারই কিন্তু সিজার ক্রাউনটাকে রিফিউজ করেছিলেন। কিন্তু এই যে রিফিউজাল অফ দ্য ক্রাউন, এর পেছনে সিজারের যে মাইন্ডসেট অর সাইকোলজি, সেটা নাকি কাসকা স্মেল করতে পেরেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন। এবং কাসকা বলছেন যে যতবার তিনি রিফিউজ করছেন ক্রাউন, ততবারই নাকি তার চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে তিনি ভীষণ আনউইলিং টু রিফিউজ ইট। তিনি অনিচ্ছার সত্ত্বে ক্রাউনটাকে সরিয়ে ফেলছেন। অ্যাকচুয়ালি ক্রাউন নেবার তার দারুণ ইচ্ছে রয়েছে। এটা গেল কাসকার ভার্সন। ওকে, অ্যাকচুয়ালি হি ওয়াজ আ ব্রুট মাইন্ড রিডার। ব্রুটাস and Cassius agreed to talk on it later. ব্রুটাস এবং কেসিয়াস বলছেন যে আমরা এই বিষয়টাতে পরে ফোকাস করব। ওকে, ফর দ্য টাইম বিং তারা তাদের আলোচনা থামিয়েছিল। Cassius plotted to leave Brutus fake letters denouncing Caesar's ambition. দেখো, ডিনাউন্স করা মানে কিন্তু রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। তো কেসিয়াস একটা প্ল্যান বানালো। অ্যাকচুয়ালি কেসিয়াস ওয়াজ দ্য মাস্টার মাইন্ড, হি ওয়াজ এ গুড প্লটার। তো কেসিয়াস একটা প্লট বানালো, যখন সে ব্রুটাসকে লিভ করে অন্যত্র চলে যাচ্ছে, ধরো নিজের বাড়িতেই চলে যাচ্ছে, তখন একটা ফেক কিছু লেটার্স তিনি রেখে যাচ্ছেন ব্রুটাসের কাছে। এবং তাতে তিনি কি বলছেন, সে লেটারগুলোতে কি লেখা রয়েছে? ডিনাউন্সিং সিজার্স অ্যাম্বিশন। সিজারের যে হাই অ্যাম্বিশন রয়েছে, সেই কথাটা কিন্তু লেটারে আইরনিক্যালি, ফোর্সফুলি, এমফাসাইজিংলি বলা আছে। এই জায়গাটা কিন্তু একটু তোমাদের আমি রিমাইন্ডার দিতে চাইব যে যখন কেসিয়াস চলে যাচ্ছেন নিজের বাড়িতে অন্য কোনো কাজে, তখন যাতে ব্রুটাস ওই গ্যাপটাতে ব্রুটাস এটা না ভুলে যান যে সিজারের অ্যাম্বিশন কিন্তু বাড়ছে, স্কাই টাচিং হয়ে যাচ্ছে। হয়তো কাসকা বা কেসিয়াস বেরিয়ে গেল, ব্রুটাস ব্যাপারটা ভুলেই বসলো, ভুলে মেরে দিল। তাহলে কি হবে? এই যে ব্রুটাসের মধ্যে রিভেঞ্জফুলনেস, এটা কিন্তু ফল করে যাবে, কারণ সিজার কিন্তু তার একজন ওয়েল উইশার প্লাস একজন বেস্ট ফ্রেন্ড। যাতে ব্রুটাস সেটা না ভোলেন, সেই কারণে উনি একটা লেটারও রেখে গেলেন এবং তাতে বলে গেলেন রিমাইন্ডার হিসেবে যে সিজারের অ্যাম্বিশন কিন্তু ক্রমশ বাড়ছে, তুমি কিন্তু এই কথাটা ভুলে যেও না। Later on, the streets of Rome were filled with fearful omens like meteors, earthquakes, lions and owls. ইতিমধ্যে একটা অদ্ভুত সিম্বলিজম আমরা খেয়াল করছি। রোমান যে স্ট্রিট, সেই বিভিন্ন স্ট্রিটে আমরা বিভিন্ন রকমের ইভিল সাইন্স দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? মেটিয়ার ফল করছে, মেটিয়ার মানে উল্কা, যেগুলোকে আমরা বলি শুটিং স্টার্স। তারপরে হলো আর্থকুয়েক হচ্ছে, ফাটল ধরছে, ক্র্যাকস এন্ড জয়েন্টস হচ্ছে অন দ্য টপ সয়েল। তারপরে আমরা দেখছি লায়ন্সকে দেখা যাচ্ছে, আউলস, এগুলো হাইলি অমিনাস, মানে এর মধ্যে প্রচুর ইভিল পাওয়ার রয়েছে বলে আমরা বিলিভ করি। Cassius persuaded Casca that the omens were signs of Caesar's imminent tyranny, winning him over to the dirty conspiracy. Cassius যখন কাসকাকে পারসুয়েট করছে, ফোর্সফুলি কি বলবো,
কনভিন্স করার চেষ্টা করছে, আই মাস্ট সে কনভিন্স করার চেষ্টা করছে যে এই যে তোমার অমিনাস সাইন্স যেগুলো দেখা যাচ্ছে রাস্তার মধ্যে রোমান স্ট্রিটগুলোতে, এগুলো কিন্তু এমন কিছু ইভিল সাইন্স যেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন কিন্তু খারাপ আসছে। আগামী দিন বলতে দ্য রেইন অফ সিজার, সিজার কিং হতে চলেছেন। তার পপুলারিটি এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে তার মোনার্ক হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নেই। তখন কেসিয়াস কাসকাকে এটা কনভিন্স করার চেষ্টা করছেন যে এই যে অমিনাস সিম্বলগুলো ওপেন রোমান স্ট্রিটে দেখা যাচ্ছে, যেমন মেটিয়ার ফল হচ্ছে, আর্থকুয়েক হচ্ছে, লায়ন রোর করছে, হ্যাঁ, আউলের হুটিং ইত্যাদি সব শোনা যাচ্ছে, এগুলো অবশ্যই হাইলি অমিনাস, এবং এটা প্রমাণ করছে যে আগামী যে সময়টা আসছে, যেটাকে আমরা রেইন অফ সিজার বলছি, সেটা হবে ফুল অফ টাইরেনি, অত্যাচারে ভরা। মানে তিনি কমন পিপলদের সার্ভেন্ট অর স্লেভ বানিয়ে ফেলবেন। তিনি হবেন একজন ব্লাডি ডিক্টেটর অফ রোম। এটা কিন্তু কেসিয়াস কনভিন্স করছেন কাসকাকে এই কথাগুলো বলে। উইনিং হিম ওভার টু দ্য ডার্টি কনস্পিরেসি। কেন কেসিয়াস কাসকাকে এই কথাগুলো বলছেন? যাতে এই ডার্টি কনস্পিরেসি টু কিল অর অ্যাসাসিনেট সিজার, এতে কাসকাকেও তিনি দলে টানতে পারেন। তাহলে বুঝতে পারছো, ডার্টি পলিটিক্স শুধু আজকালকার দিনে হচ্ছে তা নয়, প্রথম থেকেই ছিল। এই ঘটনা কবেকার বলো? প্রায় আড়াই হাজার বছর আগের, প্রায় 2200 বছর আগের। তো সেই সময় এরকম ডার্টি পলিটিক্স হচ্ছে, এখন হচ্ছে, ফিউচারেও হবে হয়তো। ওকে, এবার Brutus, who had not slept since Cassius spoke to him of the conspiracy, talked himself into believing that assassinating Caesar was the best way to do for Rome. এবার কেসিয়াস জবে থেকে ব্রুটাসের মাথায় ঢুকিয়ে দিয়েছে, গ্লু করে দিয়েছে, স্ক্রু ইনটু করে দিয়েছে। কি করেছে? যে দ্য কনসেপ্ট হাউ টু সেভ রোম ফ্রম দ্য টাইরেনি অফ সিজার। দেখো, বিষয়টা হচ্ছে সিজার কিন্তু উড বি কিং, নট দ্য কিং। এর মানেটা কি? সিজার তো কিংশিপ পায়নি এখনো, তার করোনেশন হবে, অনেক অনুষ্ঠান রয়েছে, ঠিক আছে, তারপরে তিনি ক্রাউন পরবেন, রোমান ক্রাউন। কিন্তু বিষয়টা হচ্ছে উনি রোমান ক্রাউন পরার পরে উনি কি অটোক্র্যাট হবেন নাকি ডেমোক্র্যাট হবেন, সেটা তো সবাই বলে দেবে। কিন্তু এটা হচ্ছে বেসড অন অ্যাজাম্পশন অফ ব্রুটাস, কেসিয়াস অ্যান্ড কাসকা, যে হয়তো তার প্রেজেন্ট মাইন্ডসেট অর ইনক্রিজিং রেশিও অফ অ্যাম্বিশন, সেটা দেখে মনেই হচ্ছে তিনি ডিক্টেটর হতে চলেছেন। আর এই অ্যাজাম্পশনটাকে ভিত্তি করে এই কনস্পিরেসি ফর অ্যাসাসিনেশন ফর্ম হয়েছে, বুঝতে পেরেছ? এবং এই চিন্তাটা ব্রুটাসকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদিকে তার বেস্ট ফ্রেন্ড সিজার, অন্যদিকে দেশের দায়িত্ব। তিনি মাঝখানে পড়ে গেছেন, উনি স্যান্ডউইচ হয়ে গেছেন। যাই হোক, তো ব্রুটাস, হু হ্যাড নট স্লেপ্ট সিন্স কেসিয়াস স্পোক টু হিম অফ দ্য কনস্পিরেসি, এই কনস্পিরেসির ব্যাপারে কেসিয়াস যখন ব্রুটাসের মাথায় প্ল্যানটা ঢুকিয়ে দিয়েছিল, তারপর থেকে ব্রুটাস দুটো চোখের পাতা এক করতে পারেননি, বিভিন্ন দুশ্চিন্তায়। প্রথম কথা, সে তার বেস্ট ফ্রেন্ডকে হারাতে চলেছে। দ্বিতীয় কথা, কনস্পিরেসিটাকে এক্সিকিউট করা, এ তো বাচ্চাকে ললিপপ কিনে দেওয়া নয়, সাংঘাতিক লাইফ রিস্ক, এবং সেটা তোমার ভেস্তে যাওয়ার চান্স অনেক বেশি। কারণ একটা মোনার্ক, তার সিকিউরিটি আছে,
তার পলিটিক্যাল অ্যাবাইডিং আছে, মাস সাপোর্ট রয়েছে। এত ইজি নয় কাজগুলো, বললাম আর হয়ে গেল এমনটা নয়। তাই জন্য তিনি চোখের পাতা এক করতে পারছেন না। talked himself into believing, তিনি নিজের সাথে নিজেই কথা বলছেন পাগলের মতো, এবং নিজেকে তিনি কনভিন্স করার চেষ্টা করছেন। কি কনভিন্স করার চেষ্টা করছেন? অ্যাসাসিনেটিং সিজার ওয়াজ দ্য বেস্ট ওয়ে টু ডু ফর রোম। যদি ফিউচার রোমকে আমাকে বাঁচাতে হয়, তাহলে ফার্স্ট স্টেজ কি? অ্যাসাসিন সিজার, সিজারকে সরিয়ে দাও, সে হচ্ছে পথের কাঁটা। He read an anonymous letter urging him to redress unspoken injustices against Rome. ওই যে ফেক লেটার্স কেসিয়াস রেখে গিয়েছিল, ব্রুটাস তো জানে না অ্যাকচুয়ালি এটা কে রেখে গেছে, ও দেখেনি, হি ওয়াজ নট মাইন্ডফুল অ্যাট দ্যাট টাইম। এবার একটা মারাত্মক সিরিয়াস প্লটিং চলছে, কনস্পিরেসি প্লটিং, ঠিক আছে, খুব সিরিয়াস ম্যাটার, হাইলি মানে কি বলবো, হাই প্রোফাইল পলিটিক্যাল ম্যাটার। তো এর এক্সিকিউশন আমার তো মনে হয় ধরে নিতে পারো নেক্সট টু ইম্পসিবল। কারণ যে মোনার্ক হতে চলেছে তার যে সিকিউরিটি, সেটা এত বেশি হাই লেভেলের হয়ে থাকে, মেবি সেখানে একটা মশা কি মাছি এন্ট্রি নিতে পারে না। যদি তাকে নিজের লোক না মারে, বাইরের লোক মারার দুঃসাহস দেখাবে না। আর ব্রুটাস ছিল সিজারের নিজের লোক, বুঝতে পারলে? তো যাই হোক, এবার সেই লেটারে কি লিখে গেছে কেসিয়াস? নিজের নাম লেখেনি, যে কে লেটারটা পাঠালো ব্রুটাসকে সে নাম কিন্তু লেখেনি, বলতে পারো অ্যানোনিমাস। ওকে, সে লেটারে সে লিখেছে যে ফিউচার রোমকে ইনজাস্টিসের হাত থেকে বাঁচাও। ইনজাস্টিসটা কার তরফ থেকে আসবে বলে এক্সপেক্টেড? সেটা হলো গেয়াস জুলিয়াস সিজার, যে এখনো কিং হয়নি, কিং হতে চলেছে। ভালো কথা। Then Cassius arrived with the other conspirators. তারপর আমরা দেখতে পাচ্ছি কেসিয়াস অন্যান্য যে কনস্পাইরেটরসরা রয়েছে তাদেরকে নিয়ে পৌঁছচ্ছেন। Brutus continued to be motivated more by principle than by ambition, emerging as a leader of the plot. যখন সমস্ত কনস্পাইরেটরসরা এসে হাজির হচ্ছেন, ব্রুটাস এর মনে জল ফিরে আসছে। জল মানে হি ওয়াজ গেইনিং সেলফ কনফিডেন্স। যখন সে একা থাকে তখন প্রচন্ড ভয় পায়, কনফিডেন্স লুজ করে, মনে করে যে ও বোধহয় এক্সিকিউট করতে পারবে না। যখন সবাইকে হাতের কাছে পায়, প্লটার্সদের, তখন তার মনে জল ফেরত আসে। দ্যাট মিনস কনফিডেন্স, সেলফ কনফিডেন্স রিব্যাক করে। ওকে, তো সে তখন মোটিভেটেড হতেই থাকে, তার প্রিন্সিপালের দ্বারা কিন্তু নয়, তার অ্যাম্বিশনের দ্বারা। ব্রুটাসেরও কিন্তু একটা অ্যাম্বিশন ছিল। কি অ্যাম্বিশন? টু বি দ্য লিডার অফ দ্য টিম অফ কনস্পাইরেটর্স। দেখো, আমি ইনডাইরেক্টলি তোমাদের একটা বিষয় বলি, শেয়ার করি, সেটা হচ্ছে সিজার যদি কিং না হয়, নেক্সট এক্সপিরিয়েন্সড ট্রাস্টেড পার্সন হলেন ব্রুটাস। অতএব তার রোমান কিং হওয়ার কিন্তু রাস্তা চওড়া হয়ে যাবে। তার প্রথমে হবে সে লিডার অফ দ্য কনস্পাইরেটর্স, দেন হি উইল অর দে উইল অ্যাসাসিনেট সিজার, and thereafter he will be the next king. তো তারও তো বিরাট সম্ভাবনা রয়ে গিয়েছে, ঠিক কি না? যাই হোক, he rejected the inclusion of Cicero and the assassination of Mark Antony, who was very close to Caesar. এবার যখন টিম অফ কনস্পাইরেটর led by Cassius যখন এসে ব্রুটাসের কাছে হাজির হচ্ছে এবং তারা প্রপোজ করছে, ব্রুটাসকে একটা প্রস্তাব দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে তাদের টিমে যদি সিসেরোকে নেওয়া হয় কেমন হয়। অ্যাকচুয়ালি তারা দল ভারী করছে, হালকা 2-4 জন মানুষ দিয়ে কাজ হবে না, অনেক লোক দরকার।
এবং সবাইকে সেম প্রিন্সিপালের হতে হবে এবং সেম মাইন্ডসেটের হতে হবে, তবে একটা কাজ ফুলফিল হতে পারবে। যাই হোক, সিসেরোর যে ইনক্লুশন ইন দ্য টিম অফ কনস্পাইরেটর্স সেটাকে কিন্তু ব্রুটাস ডিফাই করছেন, অস্বীকার করছেন। উনি বলছেন সিসেরোকে নেবার দরকার নেই, সে পেট পাতলা। কোনোভাবে তাদের প্ল্যানিং, প্লটিং, প্রিন্সিপাল যদি রাষ্ট্র হয়ে যায়, সিজারের কানে একবার যায়, তাহলে সিজারের প্রথম স্টেপ কি হবে? কোনো কিছু না ভেবে, ইরেসপেক্টিভ অফ ফ্রেন্ডশিপ, সে সবাইকে অ্যাসাসিন করবে, দেন সে কিংশিপ নেবে। ঠিক আছে? তো যাই হোক, সিসেরোকে রাখা যাবে না প্রথম কথা টিমে। দ্বিতীয় কথা, মার্ক অ্যান্টনিকে মারারও তার একটা প্ল্যান দিয়েছিল। যে দেখো, সবাই বলছে ব্রুটাসকে এইভাবে যে সিজারকে তো তুমি মেরে ফেলবে, তার প্রাণের যে বন্ধু মার্ক অ্যান্টনি, তাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য কি? কি মানে যদি প্ল্যানটা ইন ফিউচারে ফাঁস হয়ে যায়? অ্যাকচুয়ালি দেখো, শত্রুই, তাকে দুর্বল ভাবতে নেই, ঠিক কি না? তো মার্ক অ্যান্টনিকে মার্ডার করো, কিন্তু ব্রুটাস বলছে না, মার্ক অ্যান্টনিকে মার্ডার করাটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই বা ঠিক হবে না। আফটার দ্য কনস্পাইরেটর্স পার্টেড ওয়ে, পোর্শিয়া বেগড হিম টু টেল হার হোয়াট ওয়াজ গোয়িং অন। যখন কনস্পাইরেটররা সবাই মিট করেছিল ব্রুটাসের বাড়িতে, তো যখন তারা চলে গেল, সেই সময় ব্রুটাসের যে ওয়াইফ পোর্শিয়া, খুব ভালো একজন লেডি, সৎ লেডি, তো সে লেডি এসে পায়ে হাত পায়ে ধরার মতো ব্রুটাসকে শুধু এটা জানতে চাইছেন যে তুমি রাত্রিবেলা ঘুমোচ্ছ না, পায়চারি করছো, নিজের সাথে কথা বলছো। এই টেন্ডেন্সি কিন্তু একটা পাগলামির লক্ষণ। ইউ আর গোয়িং টু বি ডটি। ওকে, এখন বিষয়টা হচ্ছে তুমি কি প্ল্যান করছো, সামনে কি এমন কাজ রয়েছে যার জন্য তুমি এত মেন্টালি ডিস্টার্ব? বারবার রিকোয়েস্ট করছে জানার জন্যে। She said that as his wife and Cato's daughter, she was stronger than most women. In fact, she had wounded herself in the thigh to demonstrate her trustworthiness. তো অদ্ভুত একটা ব্যাপার দেখো, মেয়েদের যুগে যুগে নিজেদের পাওয়ারের প্রমাণ দিতে হয়েছে। সে রামায়ণের সীতা, যাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল তার সতীত্ব প্রমাণ করার জন্যেই, সেখান থেকে শুরু করে বর্তমান পলিটিক্যাল কন্ডিশন তো তোমরা দেখছো, দিল্লির নির্ভয়া না অভয়া কাণ্ড, কলকাতার ঘটনা, এরকম প্রচুর ঘটনা রয়েছে দেশে বিদেশে। সেখানে মেয়েদের বারবার প্রমাণ দিতে হচ্ছে, বারবার প্রমাণ দিতে হচ্ছে, একবার জীবন দিয়ে, একবার সম্মান বিসর্জন করে বিভিন্নভাবে প্রমাণ দিতে হচ্ছে। আমি জানি না এই সমাজের বা এই সোসাইটির ভবিষ্যৎ কি, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, আবার এখানে ফিরি, কিছু বলার নেই আমার। তো পোর্শিয়া তাকে বলছে যে দেখো, আর 5টা লেডির থেকে কিন্তু আমি সাইকোলজিক্যালি স্ট্রঙ্গার, ওকে, অনেক বেশি স্ট্রঙ্গার। তাছাড়া আমি তোমার ওয়াইফ, একজন সিনিয়র সেনেটর অফ রোম, অনেস্ট সেনেটর অফ রোম, সিজারের কাছের বন্ধু, সৎ মানুষ, তার ওয়াইফ আমি। সততা, অনেস্টি কিন্তু খুব পাওয়ারফুল জিনিস, ভীষণ পাওয়ারফুল জিনিস। অনেস্টি কাউকে ভয় পায় না, ঠিক আছে? আমি একজন সৎ বংশীয়, কেটোর ডটার। কেটো হচ্ছে একজন রোমান স্টেটসম্যান, এত বড় পলিটিশিয়ান, এত নামকরা মানুষ, এত রিচ ফ্যামিলির মেয়ে হচ্ছে পোর্শিয়া। বলছে দেখো, দুটো তো গ্রাউন্ড হলো আমার। 1 নম্বর হচ্ছে আমি ব্রুটাসের ওয়াইফ, তার আগে হচ্ছে আমি কেটোর মেয়ে, কেটোর ডটার। তারপরে আমি আমার স্ট্যামিনা প্রুফ করার জন্য আমি থাইতে নিজে থেকে উন্ড করেছি। উন্ড করে আমি প্রমাণ করতে চাইছি যে আমি কত স্ট্রিক্ট প্রিন্সিপালের লেডি, আমি কত স্ট্রং সাইকোলজিক্যালি, মেন্টালি, এসব বলছে এবং সিক্রেটটা জানতে চাইছে তার হাজবেন্ডের কাছ থেকে। আমার মনে হয় ওয়াইফ হিসেবে, বেটার হাফ হিসেবে তার জানার অধিকার আছে। যাই হোক, তো সেটাই এখানে বলছে আর কি, ব্রুটাস প্রমিস টু কনফাইড ইন হার লেটার। ব্রুটাস তার ওয়াইফকে কিন্তু বলছে না যে আমি তোমাকে বলবো না, বলছে বলবে, কিন্তু এক্ষুনি নয়,
পরে। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে meanwhile Caesar could not sleep. ইতিমধ্যে আমরা সিজারের যখন প্যালেসে যাচ্ছি তখন গিয়ে দেখতে পাচ্ছি সিজারও কিন্তু ঘুমোতে পারছে না। দেখো, কিং হওয়ার একটা টেনশন, সে রোমান জেনারেল, ফার্স্ট ট্রায়াম্ভাইরেট, এবং উনি একজন ব্রেভ ওয়ারিয়ার, সোলজার এবং একজন সৎ নাগরিক অবশ্যই রোমের, কিন্তু কিং হওয়াটা কিন্তু একটা এক্সট্রা মেন্টাল প্রেশার। ওকে, এবার সিজার ঘুমোতে পারছে না দীর্ঘ সময়, লাইক ব্রুটাস। ব্রুটাসের অন্য ব্যাকগ্রাউন্ড, সিজারের অন্য ব্যাকগ্রাউন্ড। যাই হোক, his wife Calpurnia dreamed of Caesar's murder and begged him to stay at home from the Capitol that day. সে দিনটা ছিল কিন্তু ইদেস অফ মার্চ, I mean 15th of March। তাহলে আমার ফিস্ট অফ লুপারকাল মিড অফ ফেব থেকে এক লাফে 1 মাস পরে এসে হাজির হয়েছি। তো ক্যালপার্নিয়া হচ্ছেন খুব সুন্দরী ইয়ং একজন ওয়াইফ জুলিয়াস সিজারের। তিনি ভোর রাতে একটা দুঃস্বপ্ন দেখেছেন, নাইটমেয়ার। সেই দুঃস্বপ্ন দেখার পরে তিনি ভয় পেয়ে যান। আর অ্যাকচুয়ালি কি বলতো, মেয়েদের মন ফিউচারিস্টিক হয়, ওরা ভবিষ্যৎ বুঝতে পারে, অনুধাবন করতে পারে। ঠিক আছে, ছেলেরা যেটা হয়তো গেস করতে পারে না, বাট মেয়েরা পারে। ঠিক আছে, তো ওটা যখন তিনি দেখছেন নাইটমেয়ারটা, তিনি ভয় পেয়ে যাচ্ছেন এবং তার হাজবেন্ডকে তিনি বলছেন যে তুমি আজকে সেনেট হাউসে যেও না, তোমার আজ করোনেশন, আমি জানি রাজ্যাভিষেক হবে, তারপরে তুমি মুকুট পরবে, ক্রাউনিং হবে তোমার, তুমি কিং হবে, ভালো কথা, আমি কুইন হব, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আমি যেহেতু একটা ইভিল তোমার ড্রিম দেখেছি, একটা নাইটমেয়ার দেখেছি, তুমি আজকে সেনেট হাউসে যেও না। In spite of this warning and a fearful augury, Caesar, needing to project invulnerability, determined to go anyway. এবার দেখো, জুলিয়াস সিজার did not trust fate. তিনি ভাগ্যে বিশ্বাসী ছিলেন না। তিনি ব্রেভারি অ্যান্ড ব্রেভারিতে বিলিভ করতেন, ডেস্টিনিতে নয়। এবং ক্যালপার্নিয়া তার বেটার হাফ, অবশ্যই লাভিং বেটার হাফ, এবং তাদের মধ্যে ডেফিনেটলি ওয়েল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যেহেতু তারা হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু বিষয় সেটা নয়। সেদিন তার করোনেশন ডে, দিনটা 15th of March, প্লাস সেনেটারদের সামনে, সেনেটার বন্ধুদের সামনে তার করোনেশন হবে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? সে রোমান কিং হতে চলেছে, ইয়ং কিং অফ রোম। তো এই যে নেশা, প্লাস হচ্ছে একটা মেয়ের কথা শুনে, তার ওয়াইফের কথা শুনে তিনি যাবেন না? এত বড় ওয়ারিয়ার তিনি, তাই না? তিনি কত মানুষকে মেরেছেন দেশের কল্যাণের জন্য, দেশকে সুরক্ষিত রেখেছেন সমস্ত দিক থেকে। তো তিনি একজন মেয়ের কথা শুনে সেনেট হাউসে যাবেন না, এটা কি জুলিয়াস সিজারের যে ক্যারেক্টার সেটাকে কি শুট করে? এই জায়গাটাই কিন্তু হচ্ছে ইউ টার্ন, বুঝতে পেরেছি? এই ডিসিশনটাই গলদ, ভুল ডিসিশন। অ্যাকচুয়ালি আমরা এই ধরনের অনেক ওয়ার্নিং, ফোরবোর্ডিং আমরা গুরুত্ব দিই না, কিন্তু সেই ঘটনা ঘটে যাবার পরে যদি জীবিত আমরা থাকি, তাহলে আমরা বুঝি ইস, কথাটা শুনলেই হয়তো ভালো হতো। আমি জানি না এটা কতটা সায়েন্টিফিক, কিন্তু কিছু ব্যাপার কোইন্সিডেন্টালি ঘটে যায়। ওকে, তো যাই হোক, এবার সিজার যিনি, তিনি ক্যাপিটলে যান কিনা দেখা যাক। তাহলে তার ওয়াইফের যে ওয়ার্নিং সেটা সত্ত্বেও, আর সিজারের যে ফিয়ারফুল অগারি, সিজারের যে ফিয়ারফুল অ্যাসাসিনেশন, তিনি অ্যাকচুয়ালি স্বপ্নে দেখেছিলেন যে প্রচুর রোমান্স, তারা অবশ্যই সিজারের অ্যান্টি শত্রু, তারা সে স্ট্যাবিং করছে,
কলের জলের মতো ব্লাড বেরোচ্ছে আর রোমান পাবলিক তাতে স্নান করছে। অবশ্যই সেটা কিন্তু খুব শুভ চিহ্ন নয়, তাই না? তো যাই হোক, এটা উনি যখন ইন্টারপ্রিট করছেন তার হাজবেন্ডকে, হাজবেন্ড সেটা মানছে না, বিলিভ করছে না। উনি বলছেন স্বপ্ন সত্যি হয় নাকি, স্বপ্ন তো স্বপ্নই। যাই হোক, এবার নিডিং টু প্রজেক্ট ইনভালনারেবিলিটি ডিটারমাইন, সিজার বলছে আমি উনি বলছেন আমি ইনভালনারেবল, অর্থাৎ আমার ক্ষতি করা সম্ভব নয়, কেউ হয়তো পারবে না ক্ষতি করতে। ওকে, তো উনি ডিটারমাইন্ড হয়ে গেলেন টু গো এনিওয়ে, যে কোনো উপায়ে হোক, অ্যাট এনি কস্ট তাকে পৌঁছতে হবে সেনেট হাউসে ফর দ্য প্রোগ্রাম। When plotter Decius Brutus arrived, he confirmed Caesar's decision by reinterpreting Calpurnia's bloody dream in a favorable light and telling Caesar he would be crowned by the Senate that day. এবার ব্রুটাস সেই সময় এসে হাজির। এসে উনি ক্যালপার্নিয়ার মুখে যখন শুনছেন যে ভোর রাতের নাইটমেয়ার এবং তার ফলে তারা হাজবেন্ড ওয়াইফকে ডিসিশন নিচ্ছেন, তখন ব্রুটাস পাশা পাল্টানোর জন্য, চেঞ্জ করার জন্য মাইন্ডসেট সিজারের এবং ক্যালপার্নিয়ার, তাদেরকে শিওর করছে একটা মিথ্যে এক্সপ্লেনেশন দিয়ে। উনি বলছেন ক্যালপার্নিয়াকে যে আপনি দেখেছেন ঠিক, কিন্তু ইন্টারপ্রিট করেছেন ভুল, ওটাকে ব্যাখ্যা করেছেন ভুল। বলছে যে ব্লাডে আপনি দেখেছেন স্বপ্নে যে আপনার হাজবেন্ডকে বহু জায়গাতে স্ট্যাবিং করা হয়েছে, কলের জলের মতো ব্লাড বেরোচ্ছে এবং অনেক রোমান্স তাতে স্নান করছে, মুখ ধুচ্ছে, হাত পা ধুচ্ছে ইত্যাদি। তাহলে ভেবে দেখুন আপনার হাজবেন্ডের ব্লাডের মধ্যে কিউরেটিভ ভ্যালিউ আছে, একটা হেলদি পোটেনশিয়ালিটি আছে ব্লাডের ভেতরে, যা রোমের সমস্ত পাপ ধুয়ে মুছে ফেলতে পারে। তো এই ব্লাড রয়্যাল ব্লাড না হয়ে পারেই না, অতএব তারই অধিকার আছে রোমের কিং হবার। তাহলে এইভাবে তিনি বোঝালেন, ওনাদের ব্রুটাস বোঝালেন এবং বললেন যে সেনেটে তাকে আজকে যেতেই হবে, কারণ করোনেশনের ডেট পেছানো যায় না। যদি কোনোভাবে সেটা পেছানোর চেষ্টা হয়, সেনেটাররা দুটো পন্থা নিতে পারে। নাম্বার ওয়ান, সিজারকে তারা কাপুরুষ ভাবতে পারে, কাওয়ার্ড ভাবতে পারে। নাম্বার টু, তার করোনেশন ইন ফিউচারে নাও হতে পারে, কারণ রোমের পরিস্থিতি তখন খুবই খারাপ, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশের মতো। বাংলাদেশে দেখো ইন্টারিম গভর্নমেন্ট চলছে, ওখানে কোনো পার্মানেন্ট গভর্নেন্স এখনো আসেনি, ওখানে ইলেকশন হবে, দেন ইট উইল কাম। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারিম অবস্থাটা, একটা গভর্নমেন্ট ছিল সে স্যাক হয়ে গেছে, আগে পম্পি ছিল সে মার্ডার হয়েছে, এখন কিংলেস রোম, একটা অরাজকতা, নিহিলিজম, এগুলো বাড়ছে। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, ইমিডিয়েটলি কিংশিপ দরকার, না হলে আমরা অন্য লোককে চুজ করব। তাহলে সিজারের যে পোটেনশিয়ালিটি টু বি আ কিং বা রাইট টু বি আ কিং, সেটা কিন্তু সে হারাতে পারে যদি ডেট পেছনোর কথা ভাবা হয়। ভালো কথা। এবার at the Senate, the crowds were chaotic with many attempts either to warn Caesar or encourage the conspirators. দেখো, on the way to the Senate House, ঘোড়ার গাড়িতে করে চলেছেন, রথে করে চলেছেন, চ্যারিয়েট, প্রচুর মানুষ, সমস্ত কনস্পাইরেটররা একটা রথে রয়েছে, along with Caesar চলেছে। রাস্তার দুই দিকে মানুষের ঢল নেমেছে। তাদের মোস্ট পপুলার যে পার্সন রোমের মিস্টার সিজার, তাকে দু চোখ ভরে দেখার, কারণ সে গোয়িং টু বি দ্য কিং এবং তাদের মনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে। তো সিজারকে এনকারেজ করা along with the conspirators, actually পাবলিক তো জানে না তারা কনস্পাইরেটর্স, সবাই জানে সিজারের ফ্রেন্ডস তারা।
তো সবাইকে চিয়ার আপ করছে, ওর মধ্যে সুদসেয়ারও রয়েছে। সুদসেয়ার তাকে আবার ওয়ার্নিং পাস করছে যে স্যার আপনি কিন্তু যাবেন না, কারণ ইডেস অফ মার্চ আজকে 15th of March, আজকে কিন্তু আপনার জীবনের শেষ দিন। অতএব দুরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম পিপল তাদের চিয়ার আপ করছে, তারা যে মুখোশ পরে রয়েছে কনস্পাইরেটররা, সেটা তো কমন পিপল জানে না, ওরা চিয়ার আপ করেই চলেছে। আর তাদের মোস্ট পপুলার লিডার কেউ চোখের সামনে দেখছে মিস্টার সিজারকে। একজন সুদসেয়ার ভেতর থেকে বেরিয়ে সিজারকে বলছে স্যার আপনি যাবেন না, এটা আপনার জীবনের শেষ দিন। সিজার তো লাক মানে না, তোমাদেরকে আগেই বললাম। যাই হোক, এবার inside the Capitol, the conspirators knelt before Caesar, presenting the case of Metellus Shimbus brothers' banishment. এবার যখন সেনেট হাউসে গিয়ে পৌঁছচ্ছেন সিজার along with the conspirators, সেই সময় কি হচ্ছে, যারা কনস্পাইরেটার্স এইমাত্র যারা গাড়ি থেকে নামলো তারই সাথে একসাথে এসেছে, তারা সিজারকে ঘিরে হাঁটু গেড়ে বসলো, তারা গোল হয়ে সিজার মাঝখানে। এবং কি রিকোয়েস্ট করছে মেটেলাস শিম্বার বলে একজন রোমান, তার যে ভাই, তার ভাইকে ব্যানিশ করার প্রপোজাল, যে ওর ভাইকে ব্যানিশ করা হোক। হি ওয়াজ আ ক্রিমিনাল অ্যান্ড প্যাট্রন অফ মিস্টার পম্পি, যাকে প্রিভিয়াস কিং ছিলেন এবং যাকে সিজার মার্ডার করেছিলেন। অর্থাৎ মেটেলাস শিম্বারের যে ব্রাদার, তাকে ইমিডিয়েটলি ব্যানিশ করা দরকার, নচেত কিন্তু অশান্তি রোমে লেগেই থাকবে। ওকে, এবার they used this opportunity to stab Caesar to death in turn. তো সিজার যখন এই সমস্ত চিন্তা ভাবনায় ব্যস্ত যে মেটেলাস শিম্বারের ব্রাদারকে ব্যানিশ করা হয়তো প্রয়োজন, কারণ সে ছিল তাদের অ্যান্টি এবং পম্পির খুব ক্লোজ মানুষ, এই সমস্ত কথা যখন তিনি ভাবছেন, বিষয়টা কিন্তু ভীষণই নর্মাল, তখনই একটা অ্যাবনর্মাল বিষয় সেনেট হাউসে ঘটে গেল। কি সেটা? সেই কনস্পাইরেটর যারা নেল ডাউন করেছিল, তারা সবাই উঠে দাঁড়ালো, কারো ড্যাগার, কারো সোর্ড, এইভাবে তারা বার করলো এবং একের পর এক স্ট্যাবিং তারা শুরু করলো। Caesar died after saying, "You too, brute." শেষে যিনি স্ট্যাব করেছিলেন তাকে, তিনি আর কেউ নন, none other than Decius Brutus. Decius Brutus কি করলেন? তাকে স্ট্যাব করলেন। সিজার তাকে দেখল, তিনি আকাশ থেকে পড়েছেন। সিজার তিনি ভাবতেই পারছেন না যে কিছু সময় আগে যারা বাড়িতে গিয়ে তাকে রাজকীয় সম্মানের সাথে সেনেট হাউসে এনেছিলেন ফর করোনেশন প্রোগ্রাম, তারা তাকে স্ট্যাব করছে একের পর এক। ওকে, তিনি ভাবতে পারছেন না এটা পসিবল কিনা, বা তিনি স্বপ্ন দেখছেন কিনা। স্বপ্ন তো নয়, কারণ ফিজিক্যাল যন্ত্রণা তো হচ্ছেই। আর ক্যালপার্নিয়ার ড্রিমটা কিন্তু সত্যই হলো। কতগুলো স্ট্যাবিং ভেবে দেখো, কত ব্লিডিং হচ্ছে তার শরীর থেকে। লাস্টে ব্রুটাস, তখন সিজার প্রায় শেষ আর কি, উনি ব্রুটাসকে দেখলেন, দেখে বললেন, ব্রুটাস তুমিও, ইউ টু ব্রুট, ব্রুট মানে ব্রুটাস, তুমিও আমাকে মারলে। আনবিলিভেবল। এটা বলার পরে জুলিয়াস সিজার দ্য গ্রেট, তার মৃত্যু হয়ে যায়। যাই হোক, the conspirators dipped their hands and weapons in Caesar's blood as a sign of Rome's newfound liberty from tyranny. এবং সেই ঘটনার পরে পরে সমস্ত কনস্পাইরেটররা কি করে, ওই সিজারের ব্লাডে তাদের ওয়েপন ধুয়ে নেয়, হাত ধুয়ে নেয়, এবং তারা কি করে, তার সিজারের মৃত্যুটাকে দেশের লিবার্টি ডে হিসেবে ভাবতে আরম্ভ করে, যে ইডেস অফ মার্চ ফর সিজার, লিবার্টি ফর দ্য কনস্পাইরেটর্স। বুঝতে পারলে?
তো তারা নাকি টাইরানির হাত থেকে বেঁচে গেল, অত্যাচারের হাত থেকে তারা বেঁচে গেল। Antony came in, ostensibly made peace with the conspirators and gained Brutus's permission to speak at Caesar's funeral despite Cassius's suspicions. Cassius basically ভীষণ ইন্টেলেকচুয়াল একজন সেনেটর, ইয়ং হলেও সে খুবই ইন্টেলেকচুয়াল পার্সন। কেন কথাটা বলছি শোনো। মার্ক অ্যান্টনি, ক্লোজেস্ট টু জুলিয়াস সিজার, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ওয়েল উইশার, সেটা কনস্পাইরেটররাও জানতো। এবার বিষয়টা হচ্ছে মার্ক অ্যান্টনি সেনেট হাউসে এন্ট্রি নিলেন, ঢুকে তিনি দেখলেন সিজার ফ্লোরে পড়ে আছে, রক্তাক্ত, মারা গিয়েছে। মার্ক অ্যান্টনি বুঝলেন পরিস্থিতি একেবারেই অ্যান্টি। মার্ক অ্যান্টনি এত ইন্টেলেকচুয়াল পার্সন, তিনি ব্রুটাসকে কনভিন্স করে নিলেন এবং তার ফ্রেন্ডশিপ গ্রহণ করলেন ব্রুটাসের সাথে। কনস্পাইরেটরদের যে আস্থা, ট্রাস্ট, সেটা তিনি অর্জন করলেন, করে তাদের দলে ভিড়ে গেলেন। কেন? কারণ পাবলিককে লফুলি জানাতে হবে এই কনস্পাইরেটরদের আসল মূর্তি কি। মুখোশ পাবলিকলি টেনে ছিঁড়ে ফেলতে হবে। এই কারণে কম্প্রোমাইজ করেছিলেন তিনি কনস্পাইরেটরদের সাথে। এটা কিন্তু কেসিয়াস অনুমান করেছিল যে এটা মার্ক অ্যান্টনির একটা চাল তাদেরকে ফাঁসানোর, কিন্তু ব্রুটাস সেই কথাটাকে খুব একটা আমল দেয়নি, পাত্তা দেয়নি, এবং মার্ক অ্যান্টনিকে তিনি ট্রাস্ট করেছিলেন এবং সিজারের ফিউনারেলে পাবলিক স্পিচ দেওয়ার পারমিশন তিনি মার্ক অ্যান্টনিকে দিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে সেকেন্ড ইউটার্ন অফ দ্য ড্রামা। যদি মার্ক অ্যান্টনিকে সেই সুযোগ তিনি না দিতেন, কেসিয়াসের কথাই শুনে চলতেন, তাহলে কিন্তু ব্রুটাস কিং হতেন। এবং কিং হলে দেশের কি হতো আমি জানি না, উনি মুখে বলতেন আমি সবচাইতে বড় একজন ডেমোক্র্যাট, তার জন্য অটোক্র্যাট সিজারকে আমি অটোমেটিক্যালি উড়িয়ে দিয়েছি। আমি জানি না যে ব্রুটাস কিং হলে দেশের কন্ডিশন কি হতো বা পলিটিক্স কোন দিকে মোড় নিত। আই হ্যাভ নো আইডিয়া। তো যাই হোক, এবার after the others left, Antony foretold that brutal civil war would break out, prompted by Caesar's vengeful spirit, and he began to plot with Caesar for the cause of Rome. এবার আফটার দ্য আদার্স লেফট, যখন সব কনস্পাইরেটররা চলে গেলেন, তখন মার্ক অ্যান্টনি কি করলেন? foretold that brutal civil war would break out, prompted by Caesar's vengeful spirit. বিষয়টা হচ্ছে সিজারের সবচাইতে কাছের মানুষ, প্যাট্রন ছিলেন মার্ক অ্যান্টনি। মার্ক অ্যান্টনি মনে করেন যে সিজারের মৃত্যুর পরে একটা গ্রেট সিভিল ওয়ার মে ব্রেক আউট এনি টাইম। শুধু তাই নয়, সেখানে কি হবে? হি বিগান টু প্লট উইথ সিজার ফর দ্য কজ অফ রোম। সিজারের মৃত্যুর প্রতিশোধ মার্ক অ্যান্টনি তুলেই ছাড়বেন। সিজার আত্মা হয়ে ফেরত আসবে এবং সেই আত্মা বিচার চাইবে। কি বলবে? উই ওয়ান্ট জাস্টিস অ্যাট প্রেজেন্ট চলছে, উনি বলবেন আই ওয়ান্ট জাস্টিস, এবং সেই জাস্টিসটা কে পাইয়ে দেবে সিজারকে? মার্ক অ্যান্টনি পাইয়ে দেবে। যাই হোক, at first they shouted their approval. Conspiratorরা began to plot with Caesar for the cause of Rome. Acha, at first they shouted their approval when Antony addressed the people. However, he gave an emotionally charged speech, grieving Caesar and ironically praising Brutus as honorable. অদ্ভুত বিষয়।
প্রথমে ব্রুটাস স্পিচ দিচ্ছিল, পাবলিককে অ্যাড্রেস করছিল, তারপরে সে নেমে গেল এবং দায়িত্ব দিয়ে গেল কাকে? মার্ক অ্যান্টনির ঘাড়ে, এবং ব্রুটাস চলে গেল। তার আগেই কনস্পাইরেটররা চলে গিয়েছিল। ভালো কথা, লাখ লাখ রোমান্স। ওকে, তো যাই হোক, মার্ক অ্যান্টনি অ্যাড্রেসিং শুরু করলেন। মার্ক অ্যান্টনি কথায় কথায় ব্রুটাসকে কি বললেন? অনারেবল। কেন বললেন? এটা আয়রনিক্যালি বলেছিলেন। উনি অনারেবল কথাটা থ্রু দিয়ে কমন রোমান পিপলদের বোঝাতে চাইছিলেন যে ব্রুটাসের মতো ডিসঅনারেবল পারসন, ট্রেচারাস পারসন, সেলফিশ পারসন এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই জন্য বারবার তিনি তাকে অনারেবল বলে অ্যাড্রেস করছিলেন পাবলিকলি। যাই হোক, এবার এখানটা বলছে দেখো, হ্যাঁ, by the time he concluded his speech with a reading of Caesar's will, he could incite the people to a vengeful rebellion. Brutus and Cassius fled the city. দেখো বিষয়টা কি হলো, ফাইনাল তার স্পিচটা যখন কনক্লুশনের পথে, সেই সময় তোমার মার্ক অ্যান্টনি কি করলেন? পাবলিকলি সিজারের যে ডেথ উইল সেটা পড়ে শোনালেন। সিজার যে কমন পিপলদের কত ভালোবাসতেন, তাদের কাকে কিভাবে টাকা দিয়ে গিয়েছেন, ইত্যাদি সব কথা সেখানে লেখা রয়েছে। পাবলিক তো বোকা নয়, পাবলিক তো ঘাস খায় না, পাবলিককে বোঝালে বোঝে। পাবলিক বুঝতে পারলো তারা ভীষণ ভুল করেছে ব্রুটাসকে ট্রাস্ট করে। অ্যাকচুয়ালি আসল পালের যে গোদা, হেড অফ অল ক্রাইমস, সেটা কিন্তু ব্রুটাস। এটা বুঝতে পেরে গেছে যখন সিজারের ডেথ উইলটা তারা শুনতে পেরেছে অ্যান্ড বুঝতে পেরেছে। ওকে, এবার এইভাবে ওখানে যে পাবলিক তারা খেপে গেল এগেনস্ট দ্য কনস্পাইরেটার্স। ব্রুটাস এন্ড কেসিয়াস ব্যাপারটা আঁচ করতে পেরে শহর ছেড়ে পালিয়ে গেল, রোম ছেড়ে পালিয়ে গেল। Later, Mark Antony, Octavius, and Lepidus descended into an exchange of insults, and Cassius's dramatic demand that Brutus would kill him, the two reconciled. দেখো, Cassius's dramatic demand কি ছিল? Brutus would kill him. Brutus কাকে মারবে? Brutus নিজে ধরা দেবে না কোনোদিন। ব্রুটাস সত্যি একজন অনারেবল রোমান ছিলেন এই প্লটিংটার আগে, এই অ্যাসাসিনেশনের আগে, বাট এখন নেই। তিনি রোমের বাইরে কোনো একটা ফরেস্টেড কেভের ভেতরে তারা সবাই শেল্টার নিয়েছিলেন, এবং কেসিয়াসের এটাই স্টেটমেন্ট যে ব্রুটাস কিন্তু কখনো ধরা দেবে না, সে সুইসাইডটা বেশি পছন্দ করবে ধরা দেওয়ার চাইতে। ভালো কথা। এবার দ্য টু রিকনসাইল্ড, দুজনে মত পোষণ করলো, কেসিয়াস এন্ড ব্রুটাস, তারাই ছিল তাদের টিমের মাস্টার মাইন্ড, তোমরা ভাবতে পারো। তো তারা প্ল্যান করলো যে তারা কোনো মতেই ধরা দেবে না রোমান পিপলদের কাছে, আর তারা সুইসাইড করবে। ওকে, এটা তাদের একটা ডিসিশন। ভালো কথা। এবার বলছে দেখো, Brutus explained he was short-tempered. Brutus বলছে যে তার ধৈর্যটা কম, কারণ because of the news of Porcia's recent suicide. Brutus একজন পেশেন্ট সেনেটর বলেই আমরা জানতাম তাকে, কারণ সে অনেকটাই সিনিয়র এবং এক্সপিরিয়েন্সড, ভেটেরান বলতে পারো। কিন্তু যখন ব্রুটাস এই খবরটা পেল, while staying outside Rome, খবরটা পেল যে পোর্শিয়া হ্যাড কমিটেড সুইসাইড, তো উনি মেন্টালি ভেঙে পড়লেন। তিনি পোর্শিয়াকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। পোর্শিয়ার মৃত্যু তার কাছে ভীষণ ভীষণ শকিং। যাই হোক, উনি ধৈর্য অনেকটাই হারিয়ে ফেলেছিলেন পোর্শিয়ার মৃত্যুর খবর শুনে।
She killed herself by eating hot coals because she feared that Brutus couldn't defeat Antony and Octavius. Actually, Octavius Caesar, উনি ছিলেন জুলিয়াস সিজারের নেফিউ এবং নেক্সট কিং আর কি। এখন বিষয় যেটা সেটা হচ্ছে পড়শি একটা জিনিস বুঝতে পেরে গিয়েছিলেন, আজ করতে পেরেছিলেন যে ব্যাপারটা কি ঘটেছে। সিজারের যে মৃত্যু সেটা তো আগুনের মতো ছড়িয়ে গেছে পুরো রোমে, পড়শির কানেও পৌঁছেছে। হয়তো তার হাজবেন্ড তাকে খবরটা দেয়নি, খবরটা দেবার সুযোগ হয়নি, তার আগেই তাদের পালাতে হয়েছিল। তার কাছে যখন খবর গেছে তখন তিনি ভাবলেন যে মার্ক অ্যান্টনি অ্যান্ড অক্টেভিয়াস সিজার, সিজারের নেফিউ, এরা ভীষণ পাওয়ারফুল। তার কারণ রোমের পপুলেশন তাদের সাথে, তো ওদেরকে ডিফিট করা ব্রুটাস, ক্যাসিয়াস, কাসকা, যাদের যাদের কথা আমরা শুনছিলাম একটু আগে, কারো পক্ষেই সম্ভব নয়। অতএব তিনি তখন কি করলেন, জ্বলন্ত কয়লা, একদম টকটকে লাল গনগনে কয়লা মুখের মধ্যে ফেলে উনি সুইসাইড করেছিলেন। ভেরি পেনফুল ডেথ। যাই হোক, এবার ব্রুটাস সাকসেসফুলি আর্গিউড that their army should go on the offensive, marching to confront Antony and Octavius's troops at Philippi. Brutus successfully argued, ব্রুটাস তখন একটা আর্গুমেন্টে বসেছে কেসিয়াসের সাথে যে তাদেরও তো একটা আর্মি আছে, যদিও সেটা খুবই ছোট, মাত্র কয়েকজন নিয়ে আর্মি বা কিছু রোমান সোলজার কে তারা হাত করতে পেরেছিল, তারা তাদের সাথে ছিল। তো তাদের আর্মি শুড গো অন দ্য অফেন্সিভ, মার্চিং টু কনফ্রন্ট অ্যান্টনি অ্যান্ড অক্টেভিয়াসের ট্রুপস অ্যাট ফিলিপ্পি। ফিলিপ্পি বলে একটা জায়গা আছে আউটসাইড রোম, সেইখানটা একটা ব্যাটল গ্রাউন্ড বানাবার চেষ্টা করলেন ব্রুটাস, কেসিয়াস অ্যান্ড দ্য আদার্স। ওরা মার্ক অ্যান্টনি অ্যান্ড অক্টেভিয়াস সিজারের যে ট্রুপস এবং ম্যান পাওয়ার তাদেরকে ফেস করেছিল ফিলিপ্পির যুদ্ধে, অ্যাট দ্য ব্যাটল অফ ফিলিপ্পি। যাই হোক, অন দ্য ব্যাটল ফিল্ড দ্য লিডার্স এক্সচেঞ্জড টন্টস। ব্যাটল ফিল্ডে পৌঁছে এবার লিডার্স যারা ছিল, এদের লিডার ছিল, রোমের লিডার ছিল সেই মুহূর্তে মার্ক অ্যান্টনি, অক্টেভিয়াস সিজার, আর ওই পক্ষ কনস্পাইরেটরদের পক্ষে লিডার ছিলেন কেসিয়াস এন্ড ব্রুটাস। একে অপরকে ওরা এক্সচেঞ্জ করছিল টন্ট, মানে ইয়ারকি ঠাট্টা, টন্টিং করা, চিমটি কেটে কথা বলা, এই টাইপের কিছু, অবশ্যই অফেন্সিভ টার্মস। যাই হোক, লেটার অন ব্রুটাস এন্ড কেসিয়াস বেড ফেয়ারওয়েল টু ইচ আদার। পরে যখন দেখলো ওরা হেরে যাচ্ছে, ওরা জিততে পারবে না কোনোভাবে এবং জেতা সম্ভবও নয়, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জনের সাথে কয়েক লাখ লোক, আনম্যাচিং লড়াই আর কি, ওরা ওয়াক ওভার দিয়ে দিতে পারতো। ব্রুটাস, কেসিয়াস বলতো না ভাই আমরা খেলবো না, ওয়াক ওভার, তোমরা জিতে গেলে তোমরা 1 পয়েন্ট পেয়ে গেলে যাও। কিন্তু ওরা তো যাওয়ার পাত্র নয় না, এদেরকে তো মারতেই এসেছে বা অ্যারেস্ট করতে এসেছে। যাই হোক, এবার লাস্টে কেসিয়াস এন্ড ব্রুটাস একে অপরকে ফেয়ারওয়েল জানাচ্ছে। Cassius came to be newly wary of omens, and Brutus asserting that his stoic beliefs would keep him from suicide no matter what happened. এবার যাই হোক, কেসিয়াস এন্ড ব্রুটাস পার্সোনালি কিছু কথাবার্তা এক্সচেঞ্জ করছে। তো কেসিয়াসও রিসেন্টলি কিছু ভয়ের স্বপ্ন দেখছে, ঘুমোলেই স্বপ্ন দেখছে, চোখ বন্ধ করতে পারছে না ইত্যাদি। আর ব্রুটাসও বলছে সে স্টয়েক প্রিন্সিপালে বিলিভ করে। স্টয়েসিজমটা কি? ইনডিফারেন্ট টু লাইফ, হ্যাপি থাকলেও ভালো, আনহ্যাপি থাকলেও ভালো। স্টয়েসিজম, উদাসীন জীবনের প্রতি। তো ব্রুটাস বলছে যদি আমাকে সুইসাইড করতে হয় করব, আই ডোন্ট কেয়ার। তো সে কেয়ার ফ্রি হয়ে পড়েছে লাইফে। যাই হোক, অ্যাজ দ্য ব্যাটল রেজড, ব্রুটাস prematurely ordered Cassius's forces to attack Octavius's vulnerable ones. এবার অক্টেভিয়াস সিজার বয়সে ছোট, নবীন এবং তার এক্সপিরিয়েন্স কম, তার সাথেও একটা সেনাবাহিনী রয়েছে, তারও ইনএক্সপিরিয়েন্সড। তো যাই হোক, ব্রুটাস সেটা বুঝতে পেরে
কেসিয়াস এর আর্মিকে বলল যে তোমরা অক্টোভিয়াসের ভালনারেবল আর্মিকে অ্যাটাক করো। ভালনারেবল মানে কি? যাদেরকে ইজিলি ক্ষতি করা যায়, বা বলতে পারো পেনিট্রেবল, যাকে পেনিট্রেট করা পসিবল, ভালনারেবল। ওকে, তো সেটাকে অ্যাটাক করো। গিভিং অ্যান্টনিস ফোর্সেস আ চান্স to overrun them, influenced by omens and a hasty assessment of the battle's outcome. এবং তারপরেই তারা কি করেছিল, অ্যান্টনির যে ফোর্স, মানে তারা দুটো ফোর্স ছিল ওখানটা, বোঝা গেল। একটা মার্ক অ্যান্টনির আন্ডারে একটা ফোর্স ছিল, তারাও ফাইট করতে গিয়েছিল কনস্পাইরেটরদের সাথে। আরেকটা ফোর্স ছিল লেড বাই অক্টোভিয়াস সিজার। অক্টোভিয়াস সিজারের ফোর্সটা অনেক বেশি ইনএক্সপিরিয়েন্স ছিল, যেহেতু তাদের টিম লিডার ইনএক্সপিরিয়েন্সড। তো যাই হোক, এইভাবে ফাইনালি মার্ক অ্যান্টনির যে ফোর্স ছিল, হ্যাঁ, তাদেরকে ব্রুটাস একটা চান্স দিতে চাইলো যে তারা যদি পারে তাদেরকে হারিয়ে দেখাক ইত্যাদি। কেসিয়াস কমিটেড সুইসাইড। যখন দেখা গেল আর চান্সেস নেই, তখন কেসিয়াস প্রথম সুইসাইডটা কমিট করেছিলেন। When he learned of this, Brutus believed that Caesar's ghost was getting revenge on the conspirators' wrongdoing. তো কেসিয়াসের মৃত্যুর পরে, তার আগেই তো উনি খবর পেয়েছিলেন তার ওয়াইফও সুইসাইড করেছেন। এই সমস্ত ঘটনা তাকে তার মনে বিশ্বাস জন্মে দিয়েছিল যে বোধহয় জুলিয়াস সিজারের যে স্পিরিট, সে চাইছে তাদের শাস্তি দিতে, তাদের মৃত্যু দিতে, তাদের ভুল কাজের জন্য। ওকে, সেটা তিনি বিলিভ করতে আরম্ভ করেন। বাট হি কমিটেড টু সি দ্য ব্যাটল থ্রো। উনি ব্যাটল চোখে দেখছেন যে দুটো ফোর্স তাদের এগেনস্টে ফাইট করার জন্য আসছে এবং তারা প্রায় শেষ। তখন অ্যাকচুয়ালি ম্যাকবেথের মতোই, ম্যাকবেথ যেভাবে হার মেনে নিয়েছিল ফাইনালি ম্যাকডাফের কাছে, সিমিলারলি ব্রুটাস হার মেনে নিল, জীবনের সাথে সে কম্প্রোমাইজ করল। লেটার অন the run-up of the enemy, Brutus finally fell on his own sword, believing it was justice for his killing Caesar. সে তার সোর্ডটাকে সামনে ধরে দৌড়ে গিয়ে সে সোর্ডের মধ্যে ঢুকে পড়ল। আর এটা বিলিভ করছিলেন তিনি সেই সময় যে সিজারকে মারার এটাই ছিল তার কাছে পানিশমেন্ট। তার প্রথমে গেলেন পোর্সিয়া, সুইসাইড করলেন, তারপরে গেলেন কেসিয়াস, ফাইনালি গেলেন ব্রুটাস। When Mark Antony found his body, মার্ক অ্যান্টনি যখন ব্রুটাসের ডেড বডি দেখতে পেলেন, he declared Brutus the noblest Roman of them all. যত কনস্পাইরেটররা ওখানে ছিল সবাই সুইসাইড করেছিলেন বিভিন্নভাবে, তো সবার ডেড বডি সেখানটা পড়েছিল, আর তাদের লিডার, টিম লিডার ছিলেন ব্রুটাস। তো ব্রুটাসের বডি দেখে মার্ক অ্যান্টনি ডিক্লেয়ার করেছিলেন, এখানে যত রোমান শুয়ে রয়েছে তার মধ্যে নোবলেস্ট রোমান ছিলেন দিস ব্রুটাস। Arranged his honorable burial, তারপরে তার সম্মান, যথাযোগ্য সম্মানের সাথে ব্রুটাসের যে বিউরিয়াল, দফন করার যে প্রসেস, সেটা কমপ্লিট হলো। বিফোর গোয়িং অফ টু সেলিব্রেট হিজ আর্মিজ ভিক্টরি, ফাইনালি তারা গর্বের সাথে ছাতি ফুলিয়ে তারা রোমে ব্যাক করলেন ফ্রম ফিলিপ্পি। কেন? রোমে তো ফিরতেই হবে, তারা রোমান। দ্বিতীয় কথা হচ্ছে, তারা এই যে বড় একটা ভিক্টরি লাভ করলো এগেনস্ট কনস্পাইরেটরস, সেটা সেলিব্রেট করা পুরো দেশ জুড়ে। প্লাস নেক্সট মার্ক অ্যান্টনির ঘাড়ে একটা রেসপন্সিবিলিটি আছে, টু ডিক্লেয়ার Octavius Caesar as the lawful king of Rome.